নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি প্রণদীপ। আর আমার কাছে একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টের পার্সপেক্টিভ থেকে এই আলোচনাটা করছি যে কেন WBCS একটি কঠিন পরীক্ষা। প্রস্তুতি শুরুর আগে আপনাদের কিছু কমন মিস্টেক, প্রত্যেকে যে ভুলটা করে এবং এই ভুলের জন্য যাদের প্রিপারেশন পুরো হ্যাম্পার হয়ে যায়, সেই ভুলগুলো সম্পর্কেই জানবো। আর এই 5টা উপায় যদি আপনি অবলম্বন করতে পারেন, এই 5টা কথা যদি আপনি মনে রাখতে পারেন, অবশ্যই আপনার সাকসেস পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার কারণ দেখুন, আমি এখানে গ্যারান্টি আপনাকে অবশ্যই দিতে পারবো না যে আপনি এইগুলো করলে বা এইভাবে পড়লে আপনি 100% শিওর সাকসেস পেতে পারেন, কিন্তু এই আশা আপনাকে আমি দিতে পারি যে এগুলো পড়লে অবশ্যই আপনাকে এগুলো সাহায্য করবে যে কোনো এক্সাম, শুধুমাত্র WBCS নয়, যে কোনো এক্সাম আপনাকে ক্র্যাক করতে। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে WBCS 2023-এর জন্য কমপ্লিট কোর্স রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কীভাবে কিনতে হবে সেটাও কিন্তু ওখানেই দেওয়া রয়েছে। মাত্র 750-তে কমপ্লিট কোর্স প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস টেলিগ্রাম গ্রুপ সব কিছুই আছে। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট পয়েন্ট আপনারা কম বেশি জানেন, এটার নাম আপনারা কম বেশি শুনেছেন, কনসিস্টেন্সি। দেখুন, WBCS একটা লং টার্মের এক্সাম। লং টার্মের এক্সাম শুধুমাত্র WBCS নয়, অন্যান্য এক্সামও কিন্তু লং টার্মের এক্সাম। সমস্ত এক্সামই বলতে গেলে, ব্যাংকের এক্সাম বাদ দিয়ে বাকি সমস্ত এক্সাম প্রায় লং টার্মেরই এক্সাম। ইভেন ইউপিএসসি দেখতে গেলে সেটাও মোটামুটি আপনার 1 বছর লাগে, কিন্তু তার প্রিপারেশন করতে 1 বছর প্লাস লেগে যায়। এটা তো খুবই রেয়ার, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে 4-5 বছর লেগে যায়। তার মানে একটা জিনিস আপনি বুঝতে পারছেন, কনসিস্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট কনসিস্টেন্সি আপনি কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন না। আপনি পার ডে 2 ঘন্টা পড়ছেন, সেটা পড়ুন, কিন্তু একদিন আপনি 4 ঘন্টা পড়ছেন, পরের দিন আপনি পড়লেন না, তারপরের দিন আবার 8 ঘন্টা পড়লেন, তারপরে 2 দিন গ্যাপ দিলেন, এটা কিন্তু খুবই একটা বাজে কন্ডিশন। দেখুন, WBCS-এ আপনার সাবজেক্ট প্রচুর রয়েছে। ইভেন আপনি যদি প্রিলিমসের সাবজেক্টগুলো ক্যালকুলেট করেন, আপনারা দেখবেন 9 থেকে 10টা সাবজেক্ট কিন্তু এমনিই পেয়ে যাবেন। আচ্ছা, 9 থেকে 10টা সাবজেক্ট, আপনারা বলবেন যে 8টা সাবজেক্টের উপর 25 নম্বর করে 200 নম্বরের কোশ্চেন হয়। দেখুন, 9 থেকে 10টা সাবজেক্টকে আরও বেশি সাবজেক্ট হবে। এবার আমরা যদি সায়েন্সটাকে ভাঙি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাছাড়াও আমরা যদি অ্যানসেন্ট মেডিভেলকে ভাঙি, অ্যানসেন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, মডার্নকে আমরা যদি ভাঙি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবো। ইভেন জিওগ্রাফিকে আমরা ভাঙতে পারি। তো এইভাবে যখন আমরা ভেঙে ভেঙে পড়বো, তখন দেখবেন আমাদের কিন্তু 10 থেকে 12টা সাবজেক্ট হয়ে যাবে। আর এই ভাঙাটা কিন্তু অবশ্যই আপনাদের দরকার, কারণ দেখুন, আপনি অ্যানসেন্ট মেডিভেল যখন একসাথে করবেন অনেক প্রবলেম হবে, কিন্তু দুটোকে আলাদাভাবে এবং সেপারেট করে নেবেন, দেখবেন অতি সহজে শেষ করতে পারছেন এবং আপনার কিন্তু একটা মেন্টাল পিস থাকবে যে আপনি এতটা পার্ট শেষ করতে পারছেন। তো এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, আপনার ভেঙে নেওয়া পড়াটা। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফি, তার পাশাপাশি ফিজিক্যাল জিওগ্রাফি, এগুলো কিন্তু আপনার ভেঙে ভেঙে পড়া অনেকটাই জরুরি, আর আমরা সেটা কিন্তু আমাদের কোর্সে করাচ্ছি। তো যাই হোক, কনসিস্টেন্সি কিন্তু অবশ্যই দরকার। যেহেতু WBCS-এর প্রিপারেশনে মোটামুটি 1 বছর লাগে, তারপরে এক্সাম হবে, এক্সাম হতেও মোটামুটি 1 বছর লেগে যায়, তারপরে রেজাল্ট আউট হবে এবং সেক্ষেত্রে রেজাল্ট আউটের হওয়ার পর জয়েনিং মোটামুটি 2.5 বছর তো লেগেই যায়। এবার আপনার যদি কোনো কারণে 1টা বছর মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আরও 1টা বছর, মোটামুটি 3 থেকে 3.5 বছরের জার্নি। সেক্ষেত্রে আপনার কনসিস্টেন্সি মেনটেন করা অবশ্যই দরকার। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার চান্সটা কমে যায়। শুধুমাত্র এই এক্সামের ক্ষেত্রে নয়, সমস্ত এক্সামের ক্ষেত্রে কনসিস্টেন্সি কিন্তু সবচেয়ে প্রধান কী বলতে পারেন এই কম্পিটিটিভের লাইনে। নেক্সট পয়েন্ট আছে আমাদের সেলফ এভালুয়েশন বাই মক টেস্ট। দেখুন, বেশিরভাগ, আমি বলে দিচ্ছি, বেশিরভাগ 90% এর বেশি স্টুডেন্ট, 90%-এর বেশি স্টুডেন্ট তারা মক টেস্ট দিতে ভয় পায়। তারা ভাবে আমি যদি মক টেস্ট দিয়ে যদি কম নাম্বার পাই, আমার কনফিডেন্স ভেঙে যাবে। দেখুন, মক টেস্টটা কখনোই আপনার নাম্বারটাকে দেখার জন্য নয়। মক টেস্টটা হচ্ছে আপনি কতটা ইমপ্রুভ করছেন, আপনার আগের মকের থেকে নেক্সট মকে আপনি কতটা ইমপ্রুভ করছেন, আপনার সেলফ এভালুয়েশন কতটা এগিয়ে চলেছে বা আপনি কতটা নিজেকে সেলফ এভালুয়েট করতে পারছেন, সেগুলো ডিসাইড করে মক টেস্ট। সিম্পল এক্সাম্পল, আপনি শুধুমাত্র প্রিলিমসের 1 মাস আগে থেকে মোটামুটি 20 থেকে 25টা মক টেস্ট দিলেন। এখানে আপনি কত বা টাইম পাবেন যে আপনি নিজেকে সেলফ এভালুয়েট করতে পারবেন? আপনার যে ভুলগুলো, সেগুলো হয়তো কিছু আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু প্রপার ওয়েতে আপনার ভুলগুলো কি সংশোধন করতে পারবেন? কখনোই পারবেন না। সেটা মাত্র 20 থেকে 25 দিনে সেটা পসিবল হয় না। এবার দীর্ঘদিন ধরে আপনি ধরুন পরীক্ষার আগে 5 থেকে 6 মাস ধরে আপনি একেবারে রেগুলার ডে বাই ডে না হলেও মোটামুটি উইকে 2 বা 3টে করে যখন মক টেস্ট দেবেন, সেক্ষেত্রে আপনি একটা সেলফ এভালুয়েশনের টাইম পাবেন। আপনার যে ক্ষেত্রে ভুলগুলো আছে, সেই ভুলগুলো সংশোধনের টাইম পাবেন। তো অবশ্যই কিন্তু মক টেস্ট দেওয়া জরুরি। আপনার নাম্বার খুব যে বেশি ওঠা দরকার এমনটা কিন্তু নয়। নাম্বার মক টেস্টে সাধারণত কমই ওঠে রিয়েল এক্সামের থেকে। মক টেস্টে কোশ্চেন অনেক বেশি টাফ করে দেওয়া থাকে, তো নাম্বার কিন্তু মক টেস্টের তুলনামূলকভাবে অনেকটাই কম আসে। এবারে আপনি যদি অনলাইন মক টেস্টের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। দেখুন, অনলাইন মক টেস্টে যারা
মক টেস্টটা দেয়, টপ র্যাঙ্ক করে, দেখবেন 200-তে 200 WBCS প্রিলিমস, যেটা বাস্তবে পসিবল নয়। 200-তে 200 WBCS প্রিলিমসে এরকম হয়তো কোটিতে একজন পাওয়া যায়, তো 200-তে 200, 200-তে 190 এগুলো কিন্তু বাস্তবে পসিবল নয়। দেখুন এগুলোর কারণ কি, কেউ যদি ওই পার্টিকুলার চ্যানেল বা ওই পার্টিকুলার কোনো রকম অর্গানাইজেশনের মক টেস্ট আগে থেকে দিয়ে থাকে, বা সেই রকম মক টেস্ট ডবল করে দিচ্ছে, কিছু কিছু রিজন থাকে, যেমন দেখুন সেই ইনস্টিটিউশনের কাছে সে পড়ছে, সেই টাইপের মক তৈরি করা হচ্ছে। 2 নম্বর রিজন থাকে যে সে ধরুন গুগল সার্চ করে অ্যান্সার করছে। 3 নাম্বার রিজন থাকে সে দেখা গেল আগে অন্য জায়গা থেকে মক টেস্ট দিয়েছে, এখন শুধুমাত্র নিজের নামটাকে ওপরে আনার জন্য মক টেস্ট দিচ্ছে। এইগুলোই কিন্তু মেন রিজন। আপনার ভয় পাওয়ার কারণ নেই। আপনার যদি পার্সেন্টাইল কমে যায়, আপনি যদি অনেক পরে র্যাঙ্ক করেন, সেখানে ভয় পাওয়ার কারণ নেই। আপনি জাস্ট মক টেস্ট দেবেন নিজেকে এভালুয়েট করার জন্য, আগে কতটা নাম্বার ছিল, আগে যে জায়গায় ভুলগুলো করেছেন, পরবর্তীকালে ভুল সেখানে করছেন কি না। দেখুন এমনটা কিন্তু হওয়ার নেই যে আপনি আগে জিওগ্রাফিতে 4টে ভুল করেছিলেন, পরের বার আপনাকে জিওগ্রাফিতে 3টে ভুল করতে হবে, এমনটা কিন্তু ব্যাপার নয়। আপনি আগে যে টাইপের কোশ্চেনে ভুল করেছিলেন, পরবর্তীকালে সেই একই টাইপের কোশ্চেনে ভুল করছেন কি না, সেটাই কিন্তু সেলফ ইভ্যালুয়েশনের জায়গা। তো অবশ্যই মক টেস্ট দিন। মক টেস্ট আমি বলবো আপনি যখন থেকেই প্রিপারেশান স্টার্ট করছেন তখন থেকেই মক টেস্ট অন্তত সপ্তাহে, বেশি না হলেও সপ্তাহে 1টা বা 2টো করে দেওয়া উচিত। কারণ দেখুন মক টেস্টে যে টাইপের কোশ্চেন আসে, সেই টাইপের কোশ্চেনে কিন্তু এক্সামে আসবে। আপনার কোশ্চেন সম্পর্কে ধারণা হতে থাকবে, আপনি যত পড়তে থাকবেন, যত আপনি এগোতে থাকবেন, মক টেস্ট দিতে থাকবেন, আপনার কিন্তু কোশ্চেন সম্পর্কে ধারণা হতে থাকবে। এখানে অনেকে বলেন আগে নিজের সিলেবাস শেষ করা উচিত, তারপরে মক টেস্ট দেওয়া উচিত, সেটা তার নিজের পার্সোনাল ওপিনিয়ন। আমার এখানে পার্সোনাল ওপিনিয়ন, আগে থেকেই মক টেস্ট দেওয়া শুরু করে দেওয়া উচিত যখন থেকে আপনি আপনার প্রিপারেশান স্টার্ট করছেন। তাহলে কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে আপনি পড়ার সাথে সাথে অবগত হতে থাকবেন, এবং কোথায় বেশি করে ফোকাস করতে হবে সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। নেক্সট, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের স্টুডেন্ট, এটা আমি বলবো না 90%, তবে 50% প্লাস স্টুডেন্ট কিন্তু এখানে এটা ভাবে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তো একই জিনিস, আমরা যেহেতু নতুন বই পড়ছি, বই সব কিছু পড়ে রাখছি, তাহলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কী দরকার। দেখুন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের দরকার রয়েছে। যদি আপনি WBCS এর এক্সাম দেন, শুধুমাত্র WBCS নয়, আপনার UPSC এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও কিন্তু লাস্ট 5 বছরের করা উচিত। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে করলে এখান থেকে আপনি কমন পাবেন 5 থেকে 7টা নম্বর, কিন্তু করা উচিত এটা। WBCS এর প্রিলিমসের মোটামুটি লাস্ট 10 বছর তো প্রিভিয়াস ইয়ার সলভ করা উচিত, মেন্সের মিনিমাম 5 বছর সলভ করা উচিত, UPSC সিভিল সার্ভিস এক্সামিনেশনে মোটামুটি 5 বছর সলভ করা উচিত, আর তার পাশাপাশি CDS, CAPF এর মোটামুটি 5 বছর, CDS এর মোটামুটি 2.5 ইয়ার, কারণ CDS বছরে 2বার করে হয়। তো এইগুলো আপনার প্রিভিয়াস ইয়ার্স, আপনি যদি WBCS এর প্রিপারেশন নেন, মোটামুটি শুরুতেই 15 থেকে 20 দিন বা মোটামুটি 1 মাস টাইম দিয়ে আপনার কিন্তু সলভ করা উচিত। আপনার এটা করার দরকার নেই যে কোশ্চেন পড়ছেন, আনসার পুরো মুখস্থ করে ফেলছেন। সলভ করার অর্থ হচ্ছে আপনি কোশ্চেনগুলো দেখছেন, কোথায় কোশ্চেনের অ্যান্সারগুলো রয়েছে, কিভাবে পড়লে আপনি এই কোশ্চেনগুলো ট্যাকেল করতে পারবেন, সেগুলো অবশ্যই দেখা উচিত। আচ্ছা, এটা প্রথমে আপনি না করে আপনি কিন্তু প্রিপারেশনের মাঝের ফেজেও করতে পারেন, কিন্তু প্রিপারেশনের মাঝের ফেজে করলে একটা প্রবলেম হবে, আপনার যে ফ্লো সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা একটা দীর্ঘ সময় নেবে। যেমন দেখুন আমি বললাম মেন্সের 5 বছরের কোশ্চেন, প্রিলিমসের 10 বছরের কোশ্চেন, UPSC সিভিল সার্ভিসের 5 বছরের কোশ্চেন, হয়তো দেখা যাবে সিভিল সার্ভিসের একটা সেট আলোচনা করতে বা একটা সেট আপনাকে অ্যানালাইসিস করতে 1 দিন লেগে যাচ্ছে। তো সেহেতু কিন্তু মোটামুটি আপনারা 1 মাসের কাছাকাছি এগুলো টাইম নিয়ে নেবে। তো আমি রিকমেন্ড করি সবসময় প্রথমে শুরু করুন, তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন কোন টাইপের কোশ্চেন হয়, কোথা থেকে কোশ্চেন আসতে পারে, কীভাবে আপনার যে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অবশ্যই দরকার। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অনেক স্টুডেন্টই করে না, 50%-এর ওপর স্টুডেন্ট ভাবে যে আমি যখন বই পড়ে নিচ্ছি তাহলে প্রিভিয়াস ইয়ার্সের কী দরকার, সেইগুলো তো এখান থেকেই রয়েছে। কিন্তু এই ভুলটা করবে না, প্রিভিয়াস ইয়ার্স আলাদা করে করা উচিত, এবং এখান থেকেই কিন্তু WBCS প্রিলিমসে কোশ্চেন রিপিট হয়ে যায়। নেক্সট, বি পজিটিভ। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রিপারেশন ফেজ কিন্তু অনেক দিনের হতে চলেছে। আপনি যদি WBCS এর জন্য প্রিপারেশন নেন, বা আপনি যে কোনো এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেন, আপনার প্রিপারেশন ফেজ কিন্তু মিনিমাম 1 বছর হবে। মিনিমাম আমি বলছি, কিন্তু মিনিমাম। এটা আপনার ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে 8 থেকে 9 বছর হতে পারে। আপনার হয়তো একটা টুইট দেখে থাকবেন, একজন UPSC সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছিলেন 10 বছর ধরে প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু অনেকবার মেন্স ট্র্যাক করার পরে ইন্টারভিউ দিয়ে আসার পরেও কিন্তু তার ফাইনাল লিস্টে নাম আসেনি। তো এই যে স্টোরিগুলো অবশ্যই একটু ডিমোটিভেট করে, তবুও কিন্তু আপনাকে পজিটিভিটি মেনটেন করতে হবে। তার কারণ দেখুন আপনার প্রিপারেশন ফেজ কিন্তু 1 বছর খুব রেয়ার ক্যান্ডিডেটের হয় না। একটা নর্মাল জব পেতে গেলেই দেখা যায় 1 বছরের বেশি টাইম লেগে যায়। শুধুমাত্র জব পাওয়াটা নয়, সেক্ষেত্রে কিন্তু এক্সাম কন্ডাক্ট হওয়া থেকে রেজাল্ট বার হওয়া থেকে শুরু করে জয়নিং পর্যন্ত প্রচুর টাইম লেগে যায়। তো অবশ্যই পজিটিভ থাকা দরকার, স্পেশালি WBCS এর ক্ষেত্রে। এখানে
কারণ এটা মিনিমাম 3 বছরের একটা পিরিয়ড, আপনার 3 বছরের একটা জার্নি। যদি আপনি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারেন তবেই আপনার 3 বছরের জার্নি। যদি আপনার আরও অ্যাটেম্প্ট বেশি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 বছর 6 বছরের জার্নি হয়ে যেতে পারে। তো এই ফেজে কিন্তু পজিটিভ থাকা দরকার, বাইরের কারোর কথায় কোনো রকম কান দেওয়ার দরকার নেই, তবে পজিটিভ থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু আপনি যদি ডিমোটিভেট হয়ে পড়েন, আপনি আপনার প্যাশনটা ভুলে যান, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারেন। নেক্সট, ডোন্ট রিড টু মেনি বুকস। এটা খুব বড় প্রবলেম স্টুডেন্টদের ক্ষেত্রে। তারা এক গাদা বই কিনে ফেলে এবং সমস্ত বই পড়ার চেষ্টা করে। একটা বই আপনি 4 বার পড়ুন, আর 4টে বই আপনি একবার করে পড়ুন। এই যে প্রথমটা, এটাই কিন্তু বেশি লাভদায়ক। আপনি একটা বই 4 বার পড়ছেন, এটাই বেশি লাভদায়ক 4টে বই একবার পড়ার থেকে। এবারে দেখুন, কিছু কিছু ইম্পর্টেন্ট বই রয়েছে এবং কিছু কিছু নতুন যে WBCS প্যাটার্ন দেখা যাচ্ছে, সেখানে কিছু কিছু নতুন টাইপের কোশ্চেন অ্যাড হচ্ছে এবং তার জন্য আপনি স্পেসিফিক কিছু স্টাডি করতে পারেন। তার মানে এই নয় যে আপনি স্পেকট্রাম পড়ছেন, স্পেকট্রামের পরে সঙ্গে সঙ্গে আপনি বিপিনচন্দ্র শুরু করে দিলেন। এটা WBCS UPSC নয়। তো স্পেকট্রামের পরে আপনি বিপিনচন্দ্র শুরু করলেন, বিপিনচন্দ্রের পরে আপনি সামথিং অন্য একটা পাবলিকেশনের বই শুরু করলেন, কারণ আপনি দেখছেন যে ওই কোশ্চেনটা ওখান থেকে আসছে। তো এটা কিন্তু রাইট ওয়ে নয়। আপনি স্পেকট্রাম পড়ছেন তো স্পেকট্রামই পড়ুন। হয়তো আপনার একটা বা দুটো কোশ্চেন বেরিয়ে যেতে পারে, তো যাক না। আপনার 25টা কোশ্চেন, প্রিলিমসের 25টা কোশ্চেনের মধ্যে 25টাই পারতে হবে এমন তো কোনো গ্যারান্টি নেই। আপনার 25টার মধ্যে 23টা পারলেও কিন্তু এখানে সিলেক্ট আপনি হয়ে যাচ্ছেন। মেন্সে আপনার যে 100টার মধ্যে 100টা কোশ্চেন পারতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এখানে 100র মধ্যে আপনাকে 100 পেতে হয় না। আপনাকে হিস্ট্রি এবং জিওগ্রাফি মিলে যে 200 নাম্বার, এই 200র মধ্যে কিন্তু আপনাকে মোটামুটি 130-এর কাছাকাছি পেলে সেটা খুব ভালো নাম্বার। 200র মধ্যে 130-এর কাছাকাছি পেলে বা 130+ পেলে সেটা কিন্তু খুব ভালো নাম্বার হয়ে দাঁড়ায়। এখানে আপনাকে 200তে 200 পাওয়া লাগে না। সাধারণ স্টুডেন্টের জিওগ্রাফিতে ভয় পেয়ে থাকে বেশি, কিন্তু তারা দেখা যায় হিস্ট্রিতে কনফিডেন্স থাকা সত্ত্বেও হিস্ট্রি তাদের কিন্তু নাম্বারটা কম চলে আসে, কারণ হিস্ট্রিতে কিন্তু নেগেটিভের চান্সটা অনেকটা বেশি থাকে WBCS-এর ক্ষেত্রে অন্যান্য এক্সামের থেকে। হিস্ট্রিতে কিন্তু নেগেটিভের চান্সটা বেশি থাকে। তো এইগুলো একটু মাথায় রাখবেন। বেশি বই পড়ার দরকার নেই। আপনি একটি বই বারবার পড়ুন, একটা নির্দিষ্ট লিস্ট সেট করুন। আমি বারবার লিস্ট নিয়ে আলোচনা করে দিয়েছি, বুক লিস্ট নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা নতুন অ্যাসপিরেন্ট তাদের জন্য আপডেটেড লিস্ট নিয়ে আলোচনা করে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো যে কোনো একটি দেখে সেখান থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারেন। আপনার হিস্ট্রির জন্য স্পেকট্রাম, বিপিনচন্দ্র, পুনম দাল দইয়া সব কিছু পড়ার দরকার নেই। হিস্ট্রির জন্য আপনি যে কোনো একটা স্পেকট্রাম ফলো করুন, স্পেকট্রামে প্রচুর ডেটা রয়েছে, তো স্পেকট্রাম পড়লে আপনার এনাফ হয়ে যাচ্ছে। জিওগ্রাফির জন্য আপনি শুধুমাত্র NCERT ফলো করুন, NCERTর পাশাপাশি কিছু বেসিক ডেটা ফলো করুন, গুগল সার্চ করে, ইন্টারনেট থেকে ডেটা নিয়ে সেগুলোকে ফলো করুন, হয়ে যাচ্ছে আপনার। আপনি যদি কার্তিকচন্দ্র মণ্ডল এরকম ছক আকারে ডেটা মুখস্থ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রচুর টাইম যাবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ডেটা মুখস্থ হবে না এবং এক্সাম সেন্টারে কিন্তু আপনি একটা ডেটার সাথে আরেকটা ডেটা কনফিউশনে পড়ে যেতে পারেন। তো এগুলো একটু মাথায় রাখবেন। পলিটিতে আপনি ইংলিশ বিজ্ঞান পড়ছেন, তার সাথে WBCS ম্যানুয়াল পড়ছেন, তার পাশাপাশি আপনি দেখা যাচ্ছে যে বাংলা যে পাবলিকেশন রয়েছে, আমার এক্স্যাক্টলি পাবলিকেশনটার নাম মনে নেই, কার্তিকচন্দ্র মণ্ডল, এতগুলো পড়ছেন, দরকার নেই। আপনি যদি ইংলিশ বিজ্ঞান পড়েন, আপনার পলিটিতে আর কিছুই দরকার নেই, ওটাই এনাফ, মোর দ্যান এনাফ। আর আমি সবসময় বলি, প্রিলিমসের জন্য রিভিশনের জন্য WBCS ম্যানুয়ালটা আপনার পাশে থাকা অবশ্যই দরকার, কারণ ওটা খুব সংক্ষিপ্ত, এতে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অ্যানালিসিস করা রয়েছে। আর ওটা কিন্তু কোনো রকম ডেটা ফর্মে দেওয়া নেই, ওটা জাস্ট স্টোরি আকারে দেওয়া রয়েছে। স্টোরি আকারে কিন্তু আপনার বেশি দিন মনে থাকবে। তো আপনারা যারা প্রিপারেশন শুরু করতে চান, যাদের কখনো পলিটি, হিস্ট্রি এই টাইপের কোনো রকম সাবজেক্ট নিয়ে আইডিয়া নেই, তারা একবার ওই বইটা মোটামুটি একবার রিড করে নিতে পারেন, পড়ে নিতে পারেন। তারপরে আপনি স্ট্যান্ডার্ড বইতে আসতে পারেন, অথবা আপনার রিভিশনের জন্য পরীক্ষার 1 সপ্তাহ বাকি, সেক্ষেত্রে আপনার হাতে নতুন যে বই রয়েছে সেগুলো পড়ার আপনার টাইম নেই। যেমন ধরুন, আপনি পলিটি আগে পড়েছেন, কিন্তু পলিটি রিভিশন করতে আপনার 1 সপ্তাহ প্লাস লেগে যাবে। যতই আপনি টাইম শর্ট করে নিন, 2 দিন তো মিনিমাম লাগবে। সেক্ষেত্রে পরীক্ষার আগে 1 সপ্তাহে পলিটি প্লাস সমস্ত সাবজেক্টগুলো পড়া পসিবল নয়। সেক্ষেত্রে আপনি ওই বইটা থেকে রিভিশন করে নিতে পারছেন। তো এরকমভাবে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে। বেশি বই নয়, মাত্র অল্প কয়েকটা বই, কিন্তু বারবার সেগুলোকে কিন্তু রিভিশন করতে হবে। আপনি যত রিভিশন করবেন তত কিন্তু নতুন জিনিস এখান থেকে বার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।